জয় হিন্দ বন্ধুরা, রাহুল গান্ধী আমাদের দেশের নেক্সট প্রধানমন্ত্রী হতে চলেছেন। রাহুল গান্ধীর পরিবার ভারতের ইতিহাসে এক অসাধারণ অধ্যায় লিখে গেছে। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী, যিনিও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। India strong, independent, self-reliant, and in the forefront and the front rank of the nations of the world in the service of mankind. এমনকি রাহুল গান্ধীর ঠাকমা ইন্দিরা গান্ধীও ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। Now I doubt whether this for the West to try and teach me what Mr. Gandhi thought or my father thought, isn't that very, very odd? তবে এখন প্রশ্ন উঠে আসে, তাহলে কি রাহুল গান্ধীও সত্যি ভারতের প্রধানমন্ত্রী হবেন, নাকি এটা শুধুই রাজনৈতিক মরীচিকা? চলুন এই ভিডিওর মাধ্যমে জানা যাক। বন্ধুরা, রাহুল গান্ধী একসময় রাজনীতিতে প্রবেশ করতেই চাচ্ছিলেন না, কারণ তার গোল, তার লক্ষ্য আলাদা ছিল। তিনি তার পার্সোনাল লাইফ নিয়েই বাঁচতে চেয়েছেন। তাছাড়াও তার জীবনে তিনি তার ঠাকমা ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ড ওভারকাম করেছেন। তাই তিনি পড়াশোনা শেষ করার পর এতটুকু উপলব্ধ করেছিলেন যে রাজনীতিতে প্রবেশ করা যাবে না। তাই 1999 সালে তিনি ভারতে ফিরে এসে নিজের কোম্পানি শুরু করেন। সব মিলিয়ে তার ফোকাস ছিল প্রাইভেট লাইফে, রাজনীতিতে নয়। অন্যদিকে তিনি ফিরে এসে দেখেন তার মা সোনিয়া গান্ধী অলরেডি কংগ্রেসের সভাপতি হয়েছেন এবং বোঝাই যাচ্ছিল পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়া গান্ধী অর্থাৎ রাহুল গান্ধীর মা উঠে আসতে পারে। ততদিনে তার মা সহ কংগ্রেসের সকল কর্মীবিন্দু রাহুল গান্ধীকেও রাজনীতিতে টানছিল। অবশেষে কংগ্রেসের পেরাপেরিতে ও তার মায়ের বাড়তি চাপকে দেখে রাহুল গান্ধীও পলিটিক্সে আসার সিদ্ধান্ত নেয়। এর মধ্যেই আবার ইলেকশনও চলে আসে। 2004 সালে ইলেকশন হয় এবং সেই ইলেকশনে রাহুল গান্ধী একটি লোকসভার আসন থেকে নির্বাচন লড়েন এবং তিনি সেই নির্বাচনে জয়ী হন। আর এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক জীবন। বর্তমান যিনি প্রধানমন্ত্রী হওয়ার সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার কথা উঠে আসে বিজেপি সরকারের ব্যর্থতাকে লক্ষ্য করে। ভারতের প্রত্যেকটি মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে বিজেপি সরকার তাদের দেওয়া কোনো কথাই রাখতে পারছে না বা পারেনি। বিজেপি দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি বিফলে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া প্রথম প্রতিশ্রুতি ছিল বেকারত্ব দূর করা। कई माताएं बहनें दिल्ली के अंदर बर्तन साफ करने के लिए मजबूर हो जाती है। भाइयों बहनों, रोजगार आपको आपके प्रदेश में मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? কিন্তু টানা 11 বছর ধরে বিজেপি সরকার ভারতে ক্ষমতায় আছে, বাট দেশের ভিতরে গত 11 বছরে বেকারত্বের হার কমেনি, বরং বেড়েই চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি প্রতি বছর 2 কোটি রোজগার দেবেন, কিন্তু তার এই প্রতিশ্রুতি বাস্তবে রূপান্তর হয়নি। তিনি আরও একবার বিলিয়ন অফ জব দেওয়ার কথা বলেছিলেন। Jobs for more than a billion young hands. To provide this, the share of manufacturing must reach around. কিন্তু তিনি তার এই কথাও রাখতে পারেননি। তার ব্যর্থতার কারণে বর্তমান গোটা ভারতে প্রত্যেক 3 জন যুবকের মধ্যে একজন বেকারত্বে ভুগছে। একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের উপর মূল্যবৃদ্ধির অভিযোগ করতেন। और उन्होंने वादा किया 100 दिन में महंगाई कम करेंगे। आदरणीय प्रधानमंत्री जी, आप महंगाई कम कर पाओ या न कर पाओ, कम से कम अटल बिहारी वाजपेयी जहां छोड़ के गए थे वहां तो ला करके रख दो। কিন্তু বর্তমানে সেটাও উল্টো হয়ে দাঁড়িয়েছে, কারণ কংগ্রেসের আমলে 55 বছরে পেট্রোলের দাম 76 টাকায় এসে পৌঁছেছিল। অথচ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাত্র 10 বছরে সেই দাম বেড়ে 113 টাকায় পৌঁছে গেছে। শুধু পেট্রোলই নয়, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা সমস্ত জিনিসের দাম দ্বিগুণ থেকে 7 গুণ হয়ে দাঁড়িয়েছে। 2024 সালের আগে যে রান্নার গ্যাস 400 টাকায় পাওয়া যেত, আজকের দিনে সেই সেম প্রোডাক্ট 1000 টাকার উপরে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের কারণে ভারতের যে সমস্ত যুবক নরেন্দ্র মোদীকে বিশ্বাস করত, তারা আর বিশ্বাস করতে পারছেন না। বন্ধুরা, নরেন্দ্র মোদীর ফেলিয়ারের সমাপ্তি এখানেই নয়, তিনি দেশের নিরাপত্তাও দিতে পারেননি। একসময় প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা নিয়ে কংগ্রেস সরকারকে ব্লেম করতেন। प्रधानमंत्री जी, आप मुझे बताइए, सीमाएं आपके हाथ में है, कोस्टल सिक्योरिटी आपके हाथ में है, बीएसएफ सेना सब आपके हाथ में है, नेवी आपके हाथ में है, ये विदेश से घुसपैठ के कैसे घुस जाते हैं, आतंकवादी विदेशों से यहां कैसे घुस जाते हैं? आप जवाब दीजिए। व्यवस्था आपके पास है, उनके पास। বাট আজকের দিনে এসে সেও দেশে নিরাপত্তা দিতে পারছেন না। ভারতের নিরাপত্তা বাহিনী তারই হাতে, অথচ তার বর্তমানে পুলওয়ামা, পেহেলগাম, মণিপুরের মতো ঘটনা ঘটে গেছে। কিভাবে এবং কেন ঘটলো এরকম ঘটনা, প্রধানমন্ত্রীর কাছে এর কোনো উত্তর নেই। আর এখান থেকেই বোঝা যায় বন্ধুরা, দেশের নিরাপত্তা দিতেও প্রধানমন্ত্রী ব্যর্থ। প্রধানমন্ত্রী মোদীর দেওয়া একটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, बेटी पढ़ाओ अभियान के माध्यम से
समाज की चेतना को जगाने का प्रयास किया। কিন্তু সত্যি কি জানেন, ভারতে প্রতিদিন ৮০টিরও বেশি রেপ কেস ফাইল করা হয়, তারপরেও দোষীরা শাস্তি পায় না। জেল থেকে বের হলে তাদের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়। বিজেপি সরকারের ইলেকট্রাল বন্ড, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকের অসন্তুষ্টি, ভোট চুরি, নেতাদের অমানবিক আচরণ, এই সব কিছুই বর্তমান লুকোনো নয়। তাই আস্তে আস্তে মোদী সরকারের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে, আর এখান থেকেই আস্তে আস্তে মানুষ রাহুল গান্ধীকে সাপোর্ট করা শুরু করেছে। এখন নিশ্চয়ই ভাবছেন রাহুল গান্ধীকে কেন মানুষ বিশ্বাস করবে। এর কারণ হচ্ছে বন্ধুরা, রাহুল গান্ধীর মানুষের সাথে মিশুকে ভাব। একসময় প্রধানমন্ত্রী মোদী রাহুল গান্ধীকে শাহজাদা বলতেন। शाहजादे, सरकार आपकी है। বাট বর্তমানে সেই শাহজাদাই লোকের ভিড়ে গিয়ে লোকের সাথে দেখা করছেন। দলিত, কৃষক, মুচি সবার মাঝেই রাহুল গান্ধী যান। তাই তার এই ব্যবহার সাধারণ মানুষ অত্যন্ত পছন্দ করেন। তাছাড়াও বন্ধুরা, রাহুল গান্ধীর আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে কংগ্রেসের ব্রাইট ইতিহাস। ভারতের আইআইটি, আইআইএমস, এইমস, এনআইএ, ইসরো এর সব কিছুই কংগ্রেসের দেন। তাই এই বিষয়গুলিও রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ব্রাইট ইফেক্ট ফেলে। কংগ্রেসের সে পুরনো ব্রাইট ইমেজ ও বর্তমান রাহুল গান্ধীর সততা দেখেই মানুষ রাহুল গান্ধীকে বিশ্বাস করা শুরু করেছে, এবং বন্ধুরা মানুষের এই বিশ্বাসই হয়তো তাকে নেক্সট প্রধানমন্ত্রী বানাবে। তবে আপনার কি মনে হয় বন্ধুরা, রাহুল গান্ধী কি সত্যি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে, নাকি এটা শুধুই রাজনৈতিক খেল? আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আমি ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। জয় হিন্দ।